হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরও একটা লাইভ ক্লাসে, এবং আজকের ক্লাসে আমি পড়াবো মুক্তিযুদ্ধ টপিকটা। আমরা জানি যে এখান থেকে প্রতি বছর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 2টি কোশ্চেন মাস্ট থাকে, এবং যেই টপিকটা আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। সো এখান থেকে তো কোনোভাবেই কোশ্চেন মিস দেওয়া যাবে না, এবং যারা কোশ্চেন করে তারাও কিন্তু এখান থেকে কখনো কোশ্চেন বাদ দেয় না, ঠিক আছে। সো আমরাও এই জায়গা থেকে কোনো কিছু হচ্ছে তথ্য বাদ দিব না। সো সবাই দ্রুত চলে আসো, আমরা এখনই হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আজকেও আমরা এই টপিক থেকে কোন তথ্যগুলো বেশি পড়তে হবে এবং কোন তথ্যগুলো একদমই বাদ দেওয়া যাবে না, বা কোনগুলো বাদ দেওয়া যেতে পারে, সেই তথ্যগুলো আজকে আমরা জানবো, ঠিক আছে। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও। জোবায়ের ভাই কিন্তু অলরেডি ক্লাসে চলে আসছে, এবং হচ্ছে খুব সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করা হবে, যেগুলাই হচ্ছে বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিসিএসে এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসে, রাজশাহী চট্টগ্রামে আসে, জাহাঙ্গীরনগরে বিউপিতে আসে, ঠিক আছে। সো প্রথম যে কোশ্চেনটা দেখো, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? হ্যাঁ, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কারা? ওকে, প্রতিরোধ কারা গড়ে তোলে? দেখো, আনসার, বিডিপি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ। সবাই একটু অ্যান্সার করে ফেলো দেখি, সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটা কি হবে? আমরা জানি যে মুক্তিযুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, তো এটা কারা গড়ে তুলছে? একটু সবাই অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখতে চাচ্ছি। খুব সহজ একটা কোশ্চেন, খুবই সহজ। ওকে ওকে, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তানিশা ইবনাথ, এই তো তানিশা ইবনাথ সবাইকে বন্ধুদেরকে মেনশন করে দিছে, ধন্যবাদ তোমাকে তানিশা। মোহাম্মদ আলামিন, ওয়ালাইকুম আসসালাম। তানিশা ইবনাথ বলছে একের বি, অর্থাৎ সে বলছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। নাফিসা উলফাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, নাফিসা উলফাত বলছে একের বি। আচ্ছা, সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমরা যতজন আছি সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করে দিব, এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিব, ঠিক আছে। ওকে, ক্লাসটা সবাই অ্যান্সার করে দাও। ওকে, সবার অ্যান্সার চাই, আমি সবার অ্যান্সার চাই, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটার উত্তরটা আসলে কি হবে। প্রথমে এটা আমাদেরকে জানতে হবে কারা, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। হ্যাঁ, এটাকে আবার এভাবে আগে ছিল ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, এই জন্য এটাকে বলা হয় ইপিআর। মনে রাখবা, তোমরা অনেক জায়গায় ইপিআর দেখবা। ইপিআর মানে ইস্ট পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান যে রেজিমেন্টটা। তো এইটাকে পরবর্তীতে ইস্ট বেঙ্গলও বলা হয়েছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এবং এটার কবে করা হয়েছে এই ডেটটা আমাদের জানতে হবে, 19 মার্চ। এই ডেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 19 মার্চ 1971। 19 মার্চ 1971, এবং এটা কোথায় করা হয়েছে সেটাও আমাদের জানতে হবে। এটা করা হয়েছে গাজীপুরের জয়দেবপুরে। গাজীপুরের গাজীপুরের জয়দেবপুরে, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যাদেরকে ইপিআরও বলা হয়। এবং 19 মার্চ 1971 ডেটটা মনে রাখতে হবে, 19 মার্চ, এবং কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। সবাই বুঝতে পারছি আমরা? হ্যাঁ, যারা অ্যান্সার দিচ্ছে একের বি, এটা হবে ইপি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, প্রথম প্রতিরোধ গড়ে তোলে, রাইট। ওকে, এবার চলো তার পরের কোশ্চেনটা আমরা দেখি নেই, সবাই অ্যান্সার করে ফেলবা। এই যে দেখো, 1971 সালের 25 মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলার সাংকেতিক চিহ্ন কি? অপারেশন ব্ল্যাকআউট, অপারেশন পোড়ামাটি, অপারেশন নীল নকশা, কোনোটি নয়। দেখি এটা কে অ্যান্সার করতে পারো সবাই। এটা আমি আশা করবো এটা সবাই অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, 19 মার্চ 1971, রাইট। এটা আশা করি আমি সবাই অ্যান্সার করতে পারবা। দেখো প্রশ্নটা কি বলছে, 1971 সালের 25 মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলার সাংকেতিক চিহ্ন অপারেশন ব্ল্যাকআউট, অপারেশন পোড়ামাটি, অপারেশন নীল নকশা, কোনোটি নয়। সবাই ট্রান্সফার করে ফেলো। দ্রুত দ্রুত সবাই অ্যান্সার করে ফেলো।
সাবিহা বলছে 2-এর সি, সে বলছে অপারেশন নীল নকশা। ইমা হক ইমু বলছে 2-এর এ অপারেশন, সে বলছে হচ্ছে এ হচ্ছে অপারেশন ব্ল্যাকআউট। আচ্ছা ওকে, আর কেউ? আচ্ছা দেখো, এখানে অ্যান্সারটা হবে আসলে কোনোটিই নয়, অ্যান্সারটা হবে কোনোটিই নয়। ঠিক আছে, এটা আমরা জানি, এটা হচ্ছে 1971 সালের 25শে মার্চ যেটা হয়েছে সেটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। ঠিক আছে, অপারেশন, এই কোশ্চেনটা একদম জাস্ট তোমাদেরকে কনফিউশন করার জন্য দেওয়া হয়েছে। অপারেশন সার্চ লাইট, অপারেশন সার্চ লাইট, এটার অন্য নাম হচ্ছে অপারেশন ব্লিটস, অপারেশন ব্লিটস বলা যায়। এবং এটা এটা হচ্ছে তোমার 1971 সালে 25শে মার্চ, এবং এটা অনুমোদন কে দেয়? অনুমোদন দেয় ইয়াহিয়া খান, অনুমোদন ইয়াহিয়া খান। আর এটা নীল নকশাটা কে করছে? এটা নীল নকশাটা করে হচ্ছে টিক্কা খান, জেনারেল টিক্কা খান, টিক্কা খান। আর ঢাকার দায়িত্বে, ঢাকা শহরের দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী, আর ঢাকার বাহিরে দায়িত্বে ছিলেন খাদেম হোসেন রাজা। ঠিক আছে, তো এইগুলাই হচ্ছে 1971 সালে 25শে মার্চ যে আমরা জানি অপারেশন সার্চলাইট। এবং অপারেশন সার্চলাইটের মাধ্যমে এটাকে বলা হয় তোমার হচ্ছে বাংলাদেশের একটা কালো রাত, তাই না? অনেক অনেক মানুষকে হত্যা করা হয়েছে, এটাকে বলা হয় বাংলাদেশের একটা কালো রাত। সো এই অপারেশন সার্চলাইট 1971 সালে 25 মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর এটা চালানো হয়। যেমন আমাদের ইস্ট পাকিস্তান রেজিমেন্টে চালানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চালানো হয়, জগন্নাথ হলে চালানো হয়, তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে বিভিন্ন পুলিশ ফাঁড়িগুলোতে চালানো হয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় হচ্ছে এই রাতে ঘুমন্ত বাঙালিদের উপর একদম রাতের বেলা এটা চালানো হয়। তো এই জন্য এটার নাম হচ্ছে অপারেশন সার্চ লাইট। হ্যাঁ, এটার নীল নকশা করছেন কে? টিক্কা খান, আর অনুমোদন দিচ্ছে ইয়াহিয়া খান। ঢাকার দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী, এবং ঢাকার বাইরে দায়িত্বে ছিলেন খাদিম হোসেন রাজা। ঠিক আছে, সো এগুলাই হয়েছে 1971 সালে 25 মার্চে। তাহলে এগুলার একটাও না, এটা কোনটা হবে? এটা হচ্ছে অপারেশন সার্চলাইট অথবা অপারেশন ব্লিটজ। আর এই যে অপারেশন পোড়ামাটি, এটা হচ্ছে একটা নীতি, পোড়ামাটির নীতি। এই নীতিটা কারা করছে? এই নীতিটা করছে পাকিস্তানি, যেই কি বলে, পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী। তারা যখন বুঝতে পারছে যে তারা আসলে জিততে পারবে না, যখন তারা বুঝতে পারছিল তারা বাঙালিদের সাথে জিততে পারবে না, তখন তারা কি করছে? তখন তারা হচ্ছে এই এলাকা থেকে, যখন যে এলাকা থেকে বের হইছে, তখন সে এলাকার বাজার, তারপর ঘর দুয়ার যা কিছু সামনে পাইছে সব আগুন জ্বালায় চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে যখন তারা বুঝতে পারছিল তারা বাংলাদেশের সাথে জিততে পারবে না, তখন এইগুলা তারা করছে। ঠিক আছে, এটা না, এটা হচ্ছে পোড়ামাটির নীতি। তাহলে এই পোড়ামাটির নীতি এটা কারা করছে? এটা পাকিস্তানি সেনাবাহিনীরা করছে। ঠিক আছে, ওকে, পোড়ামাটির নীতি। এইবার আসো তার পরের কোশ্চেনটা আমরা দেখব। এইখানে আমরা আরো কিছু জানতে পারি, যেমন হচ্ছে তোমার অপারেশন জ্যাকপট, তাই না? অপারেশন জ্যাকপট এটা কারা করছে? মনে রাখবা, অপারেশন জ্যাকপট, অপারেশন, এখানে এই কয়টা তোমরা একটু জানবা। অপারেশন জ্যাকপট, তারপর হচ্ছে জানবা অপারেশন কিলো ফ্লাইট, অপারেশন কিলো ফ্লাইট, তারপরে জানবা অপারেশন ক্লোজ ডোর, অপারেশন ক্লোজ ডোর, অপারেশন ক্লোজ ডোর। আগে একটা আসতো অপারেশন বিগ বার্ড, যেটা হচ্ছে শেখ মুজিবকে এই তোমার হচ্ছে যখন নিয়ে যায়, শেখ মুজিবকে যখন নিয়ে যায় হচ্ছে 26শে মার্চ রাতে, তখন হচ্ছে অপারেশন বিগ বার্ড হয়েছিল। এটা এখন না পড়লেও হবে। অপারেশন ক্লোজ ডোর, অপারেশন ক্লিও ফ্লাইট, অপারেশন জ্যাকপট, আর একটা হচ্ছে অপারেশন ওমেগা, ওমেগা, এগুলো হয়েছিল। ঠিক আছে, জ্যাকপটটা কেন হয়েছিল? জ্যাকপটটা হয়েছিল তোমার হচ্ছে এই যে আমাদের যেই নৌ সেক্টরে হয়েছিল, আমাদের হচ্ছে নৌ সেক্টরে আমাদের যে হচ্ছে তোমার কি বলে হচ্ছে আহ, আহ, বি- নৌবাহিনী, বাংলাদেশের যে নৌবাহিনী যারা আছে, বা হচ্ছে তুমি বলতে পারো যে মুক্তিবাহিনী যারা আছে, তারা হচ্ছে পাকিস্তানের যে বাণিজ্যিক জাহাজ এবং হচ্ছে যুদ্ধ জাহাজ, সেগুলো হচ্ছে আক্রমণ করে সেগুলোর উপর। এই জন্য এটা কারা করছে? নৌবাহিনীরা করছে, অথবা হচ্ছে বলতে পারো যে হচ্ছে বাংলাদেশের যেই মুক্তিবাহিনী যারা আছে তারা করছে। এগুলো মাঝে মাঝে পরীক্ষা আছে যে অপারেশন জ্যাকপট কারা করছে। এটা নৌ সেক্টর হয়েছিল। অপারেশন কিলো ফ্লাইট এটা করছে বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী।
এই যুদ্ধের সময় পাকিস্তানের বিমান বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই। এটা হচ্ছে কিলো ফ্লাইট অপারেশন বিমান বাহিনী। ক্লোজ ডোর হচ্ছে স্বাধীনতার পরে সকল অস্ত্র কি করছে, সকল অস্ত্র জমা নেওয়া, সকল অস্ত্র জমা নেওয়া স্বাধীনতার পরে, এটা হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। আর ওমেগা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ঔষধ দান কর্মসূচি, ঔষধ দান কর্মসূচি, এটা হচ্ছে অপারেশন ওমেগা। ঠিক আছে, এটাও মাঝে মাঝে আসে অপারেশন ওমেগা। সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে একটু জানাও, বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে সবাই ডান লিখো, আমি দেখতে চাই কারা কারা বুঝতে পারছো। ওকে, 1971 সালে 25শে মার্চ, ঠিক আছে, ওইটা ছিল অপারেশন সার্চ লাইট। তাহলে 25শে মার্চ কোনটা ছিল? অপারেশন সার্চ লাইট। আর এরকম আরো কিছু অপারেশন আমাদের শিখতে হবে। কোনগুলা? অপারেশন জ্যাকপট, অপারেশন কিলো ফ্লাইট, অপারেশন ক্লোজ ডোর, অপারেশন ওমেগা। এটাও ভালোই পরীক্ষায় আসে অপারেশন ওমেগা। এটা হচ্ছে তোমার যেমন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, তারপর হচ্ছে তোমার এই যেমন ইউরোপ থেকে, তারপর হচ্ছে তোমার আমেরিকা থেকে, আফ্রিকা থেকে যে ওষুধগুলো আসছে, বিভিন্ন দেশ ওষুধ দিছে বাংলাদেশে তখন, এই জন্য এটা হচ্ছে ঔষধ দান কর্মসূচি। ঠিক আছে, ওকে, সবাই ডান লিখো, বুঝতে পারলে সবাই ডান লিখো। ওকে, আচ্ছা, ডান, ওকে, সবাই ডান লিখছে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আমরা যদি দেখি, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? আমি আবারও বলতেছি, আমি এখানে সেই তথ্যগুলোই পড়াবো যে তথ্যগুলো এবার আসার মতো। অনেক কোশ্চেনই এবার এখন থেকে আর আসবে না, তো সেই তথ্যগুলো কিন্তু আমি পড়াচ্ছি না, ঠিক আছে? যেগুলো এখন থেকে আসার মতো সেগুলো আমি পড়াবো। সো তোমরা একটু সবাই অ্যান্সার করে ফেলো, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? দেখো, 7 মার্চ 1971, 26শে মার্চ 1971, 10 এপ্রিল 1971, 17 এপ্রিল 1971। তাহলে এটা কবে হবে দেখি, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? ওকে, সবাই সবাই অ্যান্সার করে ফেলো। অস্থায়ী সরকার, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যেহেতু বাংলাদেশের অস্থায়ী সরকার ছিল, সো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। ওকে, ইমা হক ইমু বলছে সি, সে বলছে 10 এপ্রিল 1971, মায়াবতী। আচ্ছা, অতনু সরকার অভি বলছে 3-এর সি, 10 এপ্রিল 1971। আর কে? সাবিহা বলছে 10 এপ্রিল গঠিত হয়। আচ্ছা, আমি আনসারটা নিচ্ছি। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমার 10 এপ্রিল 1971 এই যে বাংলাদেশের প্রথম সরকার, অস্থায়ী সরকার গঠিত হয়, এটার আরো কিছু নাম আছে। যেমন এটার নাম হচ্ছে প্রবাসী সরকার। এটার নাম হচ্ছে কি? প্রবাসী সরকার। কেন এটার নাম প্রবাসী সরকার? কারণ এটা হচ্ছে তোমার গঠিত হয় কোথায়? এটা গঠিত হয় তোমার ত্রিপুরা আগরতলায়, ত্রিপুরা আগরতলায়। পরবর্তীতে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অস্থায়ী সরকার গঠিত হয়, এটার নাম আবার মুজিবনগর সরকারও আছে। পরবর্তীতে 17 এপ্রিল এটা শপথ নেয়, 17 এপ্রিল এটা কি করে? শপথ নেয়। এবং শপথ নেয় যখন, তখন থেকে একটা গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়, গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয় 17 এপ্রিল 1971। ঠিক আছে, এবং এখানে হচ্ছে তোমার মুজিবনগর সরকার গঠিত হয়। এটা হচ্ছে ওই যে আমাদের মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, যদি এখন আর এটা আসবে না, মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এটা হয়। বাট এটা একদম গঠন হয়েছে কিন্তু তোমার ত্রিপুরার আগরতলায়, এই জন্য এটাকে বলা হয় প্রবাসী সরকার। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যখন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে যারা হচ্ছে তোমার এই যে অস্থায়ী বা প্রবাসী সরকার হয়, তারা কিন্তু কেউ দেশে থাকতে পারে নাই। তো তারা কি করছে, তারা হচ্ছে কলকাতা তোমার হচ্ছে ভারতে যায়, যেমন আগরতলায়, আমাদের পাশেই কিন্তু ত্রিপুরা, হ্যাঁ, কুমিল্লার পাশে হচ্ছে ত্রিপুরা, সেখানে তার রাজধানী হচ্ছে আগরতলা।
ত্রিপুরার রাজধানী কি আগরতলা, সেই আগরতলায় গিয়ে তারা হচ্ছে একটা অস্থায়ী সরকার গঠন করে, বিশেষ করে তাজউদ্দিন আহমেদ তিনি সেখানে ছিলেন এবং তিনি হচ্ছে সেখান থেকে এটার ঘোষণাটা জানান। তাহলে আমাদের অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 এবং শপথ নেয় 17 এপ্রিল 1971। এবার এখান থেকে এতটুকু জানলেই হবে, এর চেয়ে খুব কম জানলেই হবে। হ্যাঁ, বাট কথা হচ্ছে আমাদের অস্থায়ী সরকারে কারা কারা ছিলেন। অস্থায়ী সরকারের আমরা জানি প্রেসিডেন্ট ছিলেন কে, প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। বাট আমাদের জানতে হবে তোমার হচ্ছে কি বলে প্রধানমন্ত্রী কে ছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, এটা আমাদের জানতে হবে, তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী ছিলেন আবুল মনসুর আহমেদ, মনসুর আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামরুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী কামরুজ্জামান। এগুলো একটু বেশি আসে, ঠিক আছে। তারপরে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন তোমার হচ্ছে অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাহলে ওইটা একটু জানবা যে যেহেতু শেখ মুজিব দেশে ছিলেন না, তাকে হচ্ছে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়, এই জন্য তোমার হচ্ছে অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন নজরুল ইসলাম, এটাও জানতে হবে। বিশেষ করে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী আর হচ্ছে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো একটু বেশি আসে, ঠিক আছে। তো এই জন্য এগুলো আমরা একটু বেশি করে পড়বো। ওকে, আচ্ছা, তাহলে এইগুলা আমরা হচ্ছে অস্থায়ী সরকার থেকে এগুলা এক নজর দেখে নিব। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে, এর বাইরে কোশ্চেন খুব কম আসে। মানে এখন এই নতুন যে আমাদের নতুন সরকার আসার পরে এখন এই জায়গাগুলো থেকে আসলে বেশি কোশ্চেন হবে এবং তোমার বইয়ের সব তথ্য আসলে পড়া লাগবে না। যেই তথ্যগুলো পড়া লাগবে, খন্দকার জিকের বইয়ের যে তথ্যগুলো পড়া লাগবে সেগুলাই কিন্তু এখন আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এগুলাই তোমরা বারবার রিভাইজ দিবা এবং এগুলাই পড়বা, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারলে সবাই ডান লিখো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তারপরেরটা আমি দেখাচ্ছি। দেখো, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি হয়? এটা অ্যান্সারটা আমি আশা করি অলরেডি দিয়ে ফেলছি, তারপরে তোমরা সবাই অ্যান্সারটা দাও। আচ্ছা, সবাই একটু কাজ করো, আমরা যতজনই আছি সবাই একটা করে জাস্ট শেয়ার করে দিই। সবাই একটা করে শেয়ার করে দিলে কিন্তু আমাদের অনেক যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, তারা কিন্তু ক্লাসটায় চলে আসবে। সো সবার কাছে আমার রিকোয়েস্ট, জাস্ট একটা করে শেয়ার করে দাও, ঠিক আছে, একটা। ওকে, এবার আসো, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ জারি করা হয়? ওকে, স্বাধীনতার ঘোষণাপত্র সবাই একটু অ্যান্সার করো। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ জারি করা হয়? ওকে, সবাই অ্যান্সার করো। 17 এপ্রিল, 17 এপ্রিল, 4-এর বি বলছে 17 এপ্রিল, 17 এপ্রিল। হ্যাঁ, অনেকেই হচ্ছে 17 এপ্রিল বলছো। ওকে, তাইলে দেখো আমরা যেটা দেখলাম যে আনুষ্ঠানিক স্বাধীনতা, দেখো স্বাধীনতার ঘোষণা শুধু যদি বলি, স্বাধীনতার ঘোষণাপত্র যেটা দেওয়া হয়েছিল সেটা আসলে কবে দেওয়া হয়? আমরা জানি যে স্বাধীনতার ঘোষণাটা কিন্তু দেওয়া হয়েছিল 26শে মার্চ বাই শেখ মুজিবুর রহমান, ঠিক আছে। ওইটা তখন থেকে এই স্বাধীনতার ঘোষণাটা কি হয়, ওইটা কার্যকর ধরা হয়। তাইলে কার্যকর কবে ধরা হয়? স্বাধীনতার ঘোষণা কার্যকর ধরা হয় 26শে মার্চ, কিন্তু আনুষ্ঠানিকভাবে কি জারি? আনুষ্ঠানিকভাবে এটা গৃহীত, গৃহীত ও জারি কিন্তু ধরা হয় 10 এপ্রিল, 10 এপ্রিল ধরা হয়, ঠিক আছে। আনুষ্ঠানিকভাবে গৃহীত ও জারি এটা কবে ধরা হয়? 10 এপ্রিলই কিন্তু ধরা হয়। আর পরবর্তীতে তোমার মুজিবনগর সরকার এসে একটা কাজ করে, সেটা হচ্ছে তোমার এটাকে কি বলে যে এটা হচ্ছে পাঠ করা হয়, 17 এপ্রিল, মনে রাখবা, পাঠ করা হয় 17 এপ্রিল, পাঠ করা হয় 17 এপ্রিল, ঠিক আছে। আর এটা কে করছে? এটা মুজিবনগর সরকারই করছে, মুজিবনগর সরকারই করছে।
মুজিবনগর সরকার। বুঝতে পারছো? মুজিবনগর সরকারই করছে। তাহলে স্বাধীনতার ঘোষণা কিন্তু শেখ মুজিব 26শে মার্চে দিয়ে গেছে এবং এটা কার্যকর কিন্তু 26শে মার্চই ধরা হয়েছে এবং সেটা আনুষ্ঠানিকভাবে গৃহীত ও এটা কি জারি করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে গৃহীত ও জারি করা হয়েছে 10ই এপ্রিল, আর সেটা পাঠ করা হয় 17 এপ্রিল, যেটা মুজিবনগর সরকার করছে। তাহলে বুঝতে পারছো সবাই? বুঝতে পারলে ডান লিখো। ওকে, হ্যাঁ, যারা 4-এর বি বলছো তাহলে এটা কি হবে? এটা হবে 4-এর বি বলছো কেন? এটা এ হবে 10 এপ্রিল 1971। 10 এপ্রিল 1971। ওকে, আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর নাম কি? আমি মাত্র কিন্তু বলে আসছি, সবাই দেখি পারো কিনা। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর নাম কি? সবাই সবাই অ্যান্সার করে ফেলো। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর নাম কি? ওকে, ডান। ইমা হক ইমো বলছে ডান, সারা হায়াত বলছে ডান, থ্যাংক ইউ। তানিশা ইবনাতো বলছে ডান। আচ্ছা, এবার বলো মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর নাম কি? এটা আমি আশা করবো এটা সবাই পারবে, আমি মাত্রই কিন্তু এটা বলে আসছি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী মাত্রই আমি বলে আসছি। মাত্রই বলে আসছি আমি এটা। আনসার কেন পাচ্ছি না আমি? আচ্ছা, মনসুর আলী, রাইট। তাহলে এটার অ্যান্সার কি হবে? যেহেতু আমি একটু আগে লিখে আসছি, সো এটা হবে ক্যাপ্টেন এম মনসুর আলী, তিনি হচ্ছে অর্থমন্ত্রী ছিলেন। আর আমাদের এটা জানতে হবে যে মুক্তি বাহিনীর, যদি এই দুইটা জিনিস দেখবা, যদি বলা হয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তাহলে কি হবে? আর মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক তাহলে কি হবে? এই দুইটার অ্যান্সারটা দাও তো। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আর হচ্ছে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক, এই দুইটার অ্যান্সারটা তোমরা আমাকে একটু দাও, দেখি এটা কে কে পারে। আচ্ছা, আরো তোমরা চাইলে দিতে পারো চিফ অফ স্টাফ, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, বা বিমান বাহিনীর প্রধান। ঠিক আছে, বিমান বাহিনীর প্রধানও। তাহলে এগুলার অ্যান্সার কি হবে দেখি বলো তো। সবাই একসাথে অ্যান্সার দিবা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক, এই দুইটা একটু কনফিউজ কোশ্চেন, এই জন্য দিলাম। আর নিচের দুইটা দেখি কে কে পারে। সবাই সবাই অ্যান্সার করে ফেলো। এ কে খন্দকার, বঙ্গবন্ধু ওসমানী, ক্যাপ্টেন মনসুর আলী। আচ্ছা, তারপর সবাই সবাই অ্যান্সার করো, সবাই। আচ্ছা, দেখো মুক্তিযুদ্ধের, যেহেতু বলছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তাহলে কিন্তু এটা শেখ মুজিব হবে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বললে হবে শেখ মুজিব। যদিও এটা আসবে না, বাট তারপর আমি দেখাই দিলাম কেন, কারণ এটা মুক্তিযুদ্ধ আর এটা হচ্ছে মুক্তি বাহিনীর। মুক্তি বাহিনীর কিন্তু হবে ওসমানী, জেনারেল ওসমানী। আর এটা হচ্ছে এম এ রব, এম এ রব, তিনি হচ্ছেন চিফ অফ স্টাফ, আর ডেপুটি চিফ অফ স্টাফ হচ্ছে এ কে খন্দকার। এ কে খন্দকার কিভাবে মনে রাখবা? তোমরা খন্দকার জিকে বই পড়ো, এই জন্য মনে রাখবা ডেপুটি চিফ অফ স্টাফ অথবা বিমান বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, এ হচ্ছে এ কে খন্দকার। ঠিক আছে, মনে রাখবা এই যে আমরা খন্দকার জিকে বইটা পড়তেছি, এটা কি? এটা চিফ অফ, ডেপুটি চিফ অফ স্টাফ এবং হচ্ছে বিমান বাহিনীর প্রধান ছিল তিনি। ওকে, এই তো তানিশা ইবনাত বলছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল গনি উসমানী, রাইট। চিফ অফ স্টাফ এ কে খন্দকার, রাইট। হ্যাঁ, এই তো তোমরা সবাই পারছো। এই দুটো জানবা যে চিফ অফ স্টাফ ছিলেন এম এ রব এবং হচ্ছে ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন খন্দকার। হ্যাঁ, এ কে খন্দকার আর কি।
তাহলে এগুলো হচ্ছে অর্থ। এবং অধ্যাপক ইউসুফ আলী, সে হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছে। এইচ.এম. কামরুজ্জামান বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, এবং পাশাপাশি তিনি কিন্তু শিক্ষামন্ত্রীও ছিল। এটা মনে রাখবা, তিনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। আর মনসুর আলী তো অর্থমন্ত্রী, তাই না? কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে এটা মনে রাখবা যে তাজউদ্দিন আহমেদ কিন্তু শিক্ষামন্ত্রীও ছিল। ঠিক আছে, তিনি কিন্তু শিক্ষামন্ত্রীও ছিল। ওকে, তাহলে আসো তারপরের কোশ্চেনটা আমরা একটু দেখি। তারপরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আচ্ছা, সাধারণ জ্ঞানে সর্বোচ্চ কমন পেতে এখনই সংগ্রহ করো খন্দকার জিকে বই, কারণ গত বছর এখান থেকে কিন্তু 28টা কমন পড়ছিল। ইনশাআল্লাহ এই বছর আমরা দৃঢ় বিশ্বাসী যে এই বছর 28টার তোমার সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে তোমার সাধারণ জ্ঞানে হাইয়েস্ট মানে 17 থেকে 18 পাইলেই হয়ে যায় লোয়েস্ট। আর তুমি যদি হাইয়েস্ট 28টা বা 27টাও, বাট তুমি যদি একটা ভালো সাবজেক্ট পাইতে চাও 22 প্লাস হইলি এনাফ। 22 প্লাস হইলি এনাফ, তার মানে তোমার চান্স পাইতে লাগবে 18 থেকে 19টা, ধরো 18 থেকে 19টা 30টার মধ্যে সাধারণ জ্ঞান হওয়া লাগবে। বাট ভালো সাবজেক্ট পাইতে তোমার 22 থেকে 23 প্লাস হইলি এনাফ। ঠিক আছে, আর সেই জায়গায় আমাদের বই থেকে কমন পড়ে 28টা। তাহলে বুঝতেই পারতেছো এটা করে তোমাকে একদম টপ পজিশনে রাখার মতো, 1 থেকে 50-এ রাখার মতো করে প্রস্তুতি করে দিবে খন্দকার জিকে। সো বুঝতেই পারতেছো বইটা কতটা ইফোর্ট দেওয়া হয়েছে এটার পিছনে, এবং কতটা সুন্দর এবং গুছানো বইটা। আচ্ছা, এবার আসো, বিশ্ব জনমত গঠনে মুজিবনগর সরকারের ভ্রাম্যমাণ প্রতিনিধি কে ছিলেন? বিশ্ব জনমত গঠনের এই প্রশ্নটা কিছুদিন আগে পরীক্ষায় আসছিল, সো এটা সবাই একটু অ্যান্সার করো, দেখি এটা কে কে পারে। বিশ্ব জনমত গঠনে মুজিবনগর সরকারের ভ্রাম্যমাণ প্রতিনিধি কে ছিলেন? মানে এটা ভ্রাম্যমাণ আসলে না, এটা বিশ্ব প্রতিনিধি, এটা বিশ্ব প্রতিনিধি ধরতে পারো। বিশ্ব মানে তিনি বিশ্বে হচ্ছে বহির্বিশ্বে বলতে পারো, বহির্বিশ্বে। ঠিক আছে, বহির্বিশ্ব প্রতিনিধি কে ছিলেন? সবাই অ্যান্সার করে ফেলো। ওকে, আইজেল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই। ওকে, আচ্ছা, এই তো খুব ভালো লাগতেছে তোমরা এই যে এত সুন্দর করে ক্লাসটা করতেছো, এবং হচ্ছে ক্লাসে যে কমেন্ট করতেছো, এটা কিন্তু হচ্ছে তোমার পরবর্তীতে পরীক্ষার হলে খুব কাজে দিবে। পরীক্ষার হলে গেলেই তুমি দেখবা যে আরে এই কোশ্চেন তো জুবাইর ভাই ক্লাসে পড়াইছে। আবার তুমি যখন খন্দকার জিকে কোন পেজের, আমি যখন নিজে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন ব্যাপারটা এমন হয়েছিল যে আমি নিজে যখন হচ্ছে তোমার পরীক্ষা দিতে গেছি, তখন আমি এত সুন্দর করে তথ্যগুলা দাগাইছি যে আমার ওই তথ্যগুলো মনে পড়ে গেছে, যে কোন পেজে আছে সেটাও মনে পড়ে গেছে। এখন আমি তোমাদের কিছু কথা বলতে পারি যে আসলে এই যে এত মোটা একটা সাধারণ জ্ঞানের বই, কি খন্দকার জিকে বই এত মোটা, আসলে কি আমাদের এই সবগুলো পেজ পড়তে হবে? না। সাধারণ জিকে পড়ার একটা ট্যাকটিক্স হচ্ছে, তুমি যখন এই ধরো মুক্তিযুদ্ধ টপিকটা পড়তেছো, তুমি কিভাবে পড়বা? মুক্তিযুদ্ধ টপিকটা তুমি হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিভাইজ দিবা। মুখস্থ করা দরকার নাই, তুমি প্রথমেই তোমার মনের মধ্যে মুখস্থ জিনিসটা নিয়ে আসবে না। তুমি কি করবা? তুমি প্রথম থেকে ধরো এখানে 30 পেজ আছে, 30 পেজ তুমি প্রথমে খুব সুন্দর করে দেখবা এখানে কি আছে, পুরাটা পড়বা, এবং কোন লাইনগুলা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তোমার কাছে সেগুলা মার্ক করবা। সেগুলো হচ্ছে তুমি কোনো পেন দিয়ে লাল, রেড বা গ্রিন বা যে কোনো একটা কিছু দিয়ে তুমি হচ্ছে মার্ক করতে পারো। এতে করে কি হবে, তুমি বুঝতে পারবা যে তোমার যখন মনে করো আগে যদি 1000 ইনফরমেশন এই 30 পেজে থাকতো, এখন তোমার ইনফরমেশন হয়ে যাবে মাত্র 300 থেকে 400। তার মানে তোমার পড়ার চাপ কিন্তু কমে গেল। আবার এই 300-400-এর মধ্যে তুমি পরে যখন আবার রিভাইজ দিতে আসবা, তখন তুমি দেখবা আরে তোমার তো এর মধ্যে 100 তথ্য এমনিই মনে আছে, তার মানে এগুলো তোমার নতুন করে পড়া লাগতেছে না। তারপরে তুমি আরেকবার যখন এটা এই 300 থেকে 400 তথ্য রিভাইজ দিতে যাবা, তখন তোমার 100 তো মুখস্থ হয়েছেই, বাকি 200-এর মধ্যে দেখবা আরো 100 হয়ে যাবে। তারপরে আবার কিছুদিন পরে যখন পরীক্ষার জন্য তুমি পড়বা, তখন দেখবে যে তোমার আরো বাকিগুলো হয়ে গেছে। আর এখানে তোমার ডিরেক্ট মুখস্থ করার কোনো দরকার নাই, কোনো চাপ নিবা না। সাধারণ জ্ঞানে কোনো চাপ নিবাই না, আমিও নেই নেই কখনো, আমিও সাধারণ জ্ঞানে কখনো চাপ নিই না। আমি কি করছি, আমি সুন্দর করে বুঝে বুঝে পড়ছি, একটার সাথে আরেকটা রিলেট করে পড়ছি। যখন আমি পরীক্ষার হলে গেছি, অপশন দেখছি, ও আচ্ছা এটা তো এটা দেখা, চিল, এত প্যারানোর কিছু নাই। সাধারণ জ্ঞান তোমার একদম লাইন বাই লাইন পুরো বইয়ের সব কিছু মুখস্থ করে ফেলতে হবে, একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, ব্যাপারটা আসলে এমন না। মাত্র 3 থেকে 4 মাসে তুমি যতই জ্ঞানী হও, যতই মেধাবী হও, যতই মুখস্থ শক্তি ভালো হোক, তুমি এটা পারবা না। এই 1000 পেজের বই তুমি শেষ করতে পারবা না। সো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে স্মার্ট ওয়ার্ক করা। হার্ড ওয়ার্ক তো সবাই করে, তোমাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক।
আর স্মার্ট ওয়ার্কারটা কি, এই যে আমরা যেগুলো বেশি বেশি করে পড়াই দিব, যে জিনিসগুলো আমরা দেখাই দিব সেগুলোই বেশি বেশি প্র্যাকটিস করবা। এবং 1 তারিখ থেকে কিন্তু আমরা কি করতেছি, পরীক্ষা নিচ্ছি। মাত্র 10 টাকা ফি নিয়ে আমাদের অ্যাপসের মাধ্যমে কিন্তু পরীক্ষা নিব। সেখানে তোমার পজিশন কত, তোমার কয়টা অ্যান্সার হয়েছে, তোমার এই যে মাইনাস মার্কিং সব কিছু কিন্তু থাকতেছে। সো বুঝতেই পারতেছো আমরা আসলে খন্দকার জিকে টিম তোমাদের কি কি দিচ্ছি। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, বিশ্ব জনমত গঠনে মুজিবনগর সরকারের প্রতিনিধি কে ছিলেন? আমি একটু অ্যান্সারটা দেখি। আরো প্রতিনিয়ত আমি ক্লাসে তোমাদেরকে আরো ট্রিক্স এন্ড ট্রিক্স দিব, কোনো সমস্যা নাই। তোমরা জাস্ট প্রতিনিয়ত আমার সাথে ক্লাসগুলো করবা, তাহলেই দেখতে পাবা যে আমরা কি কি করি। ঠিক আছে, আইজেল বলছে ভাইয়া এ হবে আবু সাইদ চৌধুরী। নাফিসা উলফাত বলছে ভাইয়া সয়ের এ। মায়াবতী বলছে ক। নুসরাত নাফিসা বলছে আবু সাইদ চৌধুরী। আলামিন ইসলাম বলছে আবু সাইদ চৌধুরী। আচ্ছা, সবার জিনিসগুলো আমার দেখে ভালো লাগতেছে যে তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, এরকম ভাবে অ্যান্সার দিলে কিন্তু আমারও দেখতে ভালো লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছি বহির্বিশ্বে প্রতিনিধি, হ্যাঁ, তো প্রতিনিধিটা কখন হয়? প্রতিনিধিগুলোর জন্য কিন্তু কিছু মিশন হয়, প্রতিনিধির জন্য কিন্তু কিছু মিশন হয়। তো এই মিশনগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন আরো 2021 সালে যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু আসছিল আবু সাইদ চৌধুরী কোথায়, মানে কোন দেশের বা কোন জায়গার তিনি কোন মিশনের প্রধান ছিলেন বা কি ছিলেন, এগুলো কিন্তু পরীক্ষা আসছিল। সে এগুলো আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে বাংলাদেশের, মানে বিডি, বাংলাদেশের প্রথম মিশন ছিল কোথায়? বাংলাদেশের প্রথম মিশন ছিল কোথায়? এবং সেই মিশনের প্রধানকে, এবার আসে মিশনের প্রধান, মিশনের প্রধান, মিশনের প্রধান, এই মিশনের প্রধানগুলো আমাদের জানতে হবে। যেমন হচ্ছে তোমার কলকাতা, কলকাতা জানতে হবে। তারপরে হচ্ছে দিল্লি জানতে হবে, দিল্লিতে আসছিল না, দিল্লিতে আসে নাই। লন্ডন এটা জানতে হবে। তারপরে হচ্ছে ওয়াশিংটন এটা জানতে হবে, এভাবে জানতে হবে। ওয়াশিংটন তোমরা দেখি তো, ট্রাই করো তো কে কয়টা পারো, আমি একটু দেখি। ওয়াশিংটন কে কয়টা পারো, আমি একটু দেখি, দেখো তো কে কয়টা পারো। কে কয়টা পারো দেখি। না, কোনো সমস্যা নাই, আমরা তো জাস্ট, আমি তো বলতেছি আমি কিন্তু হচ্ছে সপ্তাহে 4টা ক্লাস নেই, 7 দিনের মধ্যে আমি 4টা ক্লাস নেই। এবং প্রতিনিয়ত আমি কিন্তু পেজ পড়া দিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন, হ্যাঁ যারা নতুন তারা কিন্তু দেখতেছো আমি প্রতিনিয়ত পড়া দিয়ে দিচ্ছি। এবং এই যে এতদিনে ক্লাস করে কিন্তু প্রায় 200 পেজের মতো অলরেডি পড়ায় ফেলছি। বইটা হচ্ছে 900 পেজে, 200 পেজ পড়া ফেলছি। তোমাদেরকে অলরেডি আরো একটা হচ্ছে কি দেওয়া হবে, একটা হচ্ছে তোমাদেরকে রুটিন দেওয়া হবে। সেই রুটিন ওয়াইজ যখন আমার সাথে ক্লাসগুলো করবা, এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যাবা, তখন কিন্তু তুমি পরীক্ষায় গেলে দেখবা অটোমেটিক এখান থেকেই তোমার অনেকগুলো কমন পড়ে গেছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে প্রেশার নিও না, এগুলো নিয়ে প্রেশার নিও না। যেহেতু আমি অনেক বছর যাবত পড়াচ্ছি, আমি একটু হইলেও অভিজ্ঞ, আমি অনেক ভালো ভালো কোচিংয়ে কাজ করছি। সো জাস্ট আমাকে বিশ্বাস রাখো, তাহলে দেখবা যে অটোমেটিক ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি সবার উত্তরগুলো একটু দেখতে চাচ্ছি। ওকে, হ্যাঁ, তাহলে এটা তোমরা যারা বলছো যে হ্যাঁ এটা হচ্ছে আবু সাইদ চৌধুরী, আর আবু সাইদ চৌধুরী কিন্তু লন্ডনে ছিল। এই যে আবু সাইদ চৌধুরী কোথায় ছিল? লন্ডনে ছিল। আবু সাইদ চৌধুরী। আর তোমার হচ্ছে এই যে বাংলাদেশের প্রথম মিশন ছিল কলকাতা, কলকাতা। আর মিশনের প্রধান ছিল এম হোসেন আলী, এম হোসেন আলী, এম হোসেন আলী। ঠিক আছে, এই যে কলকাতা যেটা, আচ্ছা মিশনের প্রধান, আচ্ছা এটাই হচ্ছে এম হোসেন আলী। ঠিক আছে, এটাই হচ্ছে কি এম হোসেন আলী। আর এই যে তোমার হচ্ছে দিল্লি, এটা হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, হুমায়ুন রশিদ, হুমায়ুন রশিদ চৌধুরী। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে লন্ডন, তাই না? ওয়াশিংটন আছে এম মুহিত, এম মুহিত ওয়াশিংটন। আর যুক্তরাষ্ট্রে যে আছে রেহমান সোবহান, যুক্তরাষ্ট্রে একজন আছে, যুক্তরাষ্ট্র রেহমান সোবহান, রেহমান, তার অনেকগুলো বই আছে, সেগুলো আমরা পরবর্তীতে পড়াবো, এগুলা তোমরা পড়তে পারো। বাংলাদেশের প্রথম মিশন ছিল কলকাতা। এই কলকাতার মিশনে কিন্তু প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে বিদেশে, বাংলাদেশের বাহিরে প্রথম বিদেশে পতাকা উত্তোলন,
বাংলাদেশের বাইরে প্রথম বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন, এটা কিন্তু কলকাতায় হয়েছিল। কে করছে? এম হোসেন আলী করছে। আর দিল্লিতে হুমায়ুন রশিদ চৌধুরী, লন্ডনে আবু সাইদ চৌধুরী। এই জন্য এটা বলা হয়েছে বিশ্ব জনমত গঠনে মুজিবনগর সরকারের বিশ্ব প্রতিনিধি ছিলেন আবু সাইদ চৌধুরী। তিনি লন্ডন মিশনের প্রধান ছিলেন, ঠিক আছে, লন্ডন মিশনে ছিলেন। ওয়াশিংটনে ছিলেন এম মুহিত, যুক্তরাষ্ট্রে ছিলেন রেহমান সোবহান। বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে ডান লিখো। হুম, বুঝতে পারলে ডান লিখো, ডান। ওকে, হ্যাঁ, আচ্ছা। তারপরে আসো, তারপরে কোশ্চেনটা দেখি আমরা। দেখো, মুক্তি বাহিনীর, এখানে একটু ভুল হয়েছে কোশ্চেনটা, এটা হবে মুক্তি বাহিনীর। হ্যাঁ, মুক্তি বাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? দেখো, মুক্তি বাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? এই যে মুক্তি বাহিনী, মুক্তি বাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? তেলিয়াপাড়া, আচ্ছা এখানে কিছু ভুল হয়েছে, তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি, বাগাইছড়ি স্ট্র্যাটেজি, মুজিবনগর স্ট্র্যাটেজি, আগরতলা স্ট্র্যাটেজি। সবাই দেখে অ্যান্সার করে ফেলো তো। ওয়ার স্ট্র্যাটেজি, এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসছিল জাস্ট 2 বছর আগে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসে। ওকে, সবাই ডান লিখছে, তানিশা ইবনাথ, আইজেল, ইমা হক, ইমো, মায়াবতী, নাফিসা উলফাত, তানিশা ইবনাথ, সবাই ডান লিখছে। ওকে, এবার তোমরা এটার আনসার দিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ওয়ার স্ট্র্যাটেজি। সবাই সবাই আনসার করে ফেলো। ওয়ার স্ট্র্যাটেজি, এটা এই বছর পরীক্ষায় আসার মতো। এটা এই বছর, দেখো যদি ভাগ্য ভালো হয় তাহলে এই বছরও তোমরা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবা। হ্যাঁ, কারণ এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এটা এখানে অপশনে তোমার উত্তরটা আছে। একটু সবাই আনসার করে ফেলো। এই যে আনসার পাচ্ছি আমি। আচ্ছা, কোনো সমস্যা নাই, হবে, আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো কেউ বলছো গ, কেউ বলছো সো, আমি বুঝতে পারছি। নাইম বলছে সি, তারপর হচ্ছে মায়াবতী বলছে গ, মুজিবনগর স্ট্র্যাটেজি। নাফিসা উলফাত বলছে সি, মুজিবনগর স্ট্র্যাটেজি। নূপুর আহমেদ বলছে এ। আচ্ছা, অনেকে ভুল করছো। ওয়ার স্ট্র্যাটেজি এটা অ্যাকচুয়ালি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি, ঠিক আছে। তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি যেটা হয়েছে তোমার 4 এপ্রিল 1971। কবে? 4 এপ্রিল 1971। 4 এপ্রিল 1971 তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি, এবং এটা হচ্ছে মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি নামে পরিচিত। আর এটা হচ্ছে তোমার কি হয়েছে, এটা কোথায়? এটা হচ্ছে তৎকালীন সিলেটে। এটা হচ্ছে তৎকালীন সিলেটের তেলিয়াপাড়ায়। জায়গাটা কোথায়? এই যে তেলিয়াপাড়া, এটা কিন্তু একটা জায়গা। কোথায়? তৎকালীন সিলেট। আর বর্তমান কোথায় মনে রাখবা, ঢাবিতে কিন্তু এইভাবেই প্রশ্নটা আসছে। তখন তো সিলেট অনেক বড় ছিল, তখন তো এত ভাগ ভাগ জেলা ছিল না, ঠিক আছে। বর্তমান হচ্ছে হবিগঞ্জ, মনে রাখবা, বর্তমান হচ্ছে হবিগঞ্জ। আর তৎকালীন কি ছিল? সিলেট ছিল। এখানে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি, এবং এটা কে করছে? এই যে এই স্ট্র্যাটেজিটা, এটা কে নিছে? এটা করছে হচ্ছে মুক্তি বাহিনী। এটা নিচে হচ্ছে স্ট্র্যাটেজিটা নিচে হচ্ছে মুক্তি বাহিনী। মুক্তি বাহিনী কি করছে? মুক্তি বাহিনী হচ্ছে যৌথ বাহিনীর উদ্যোগে বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশ প্লাস ইন্ডিয়া, যৌথ বাহিনীর উদ্যোগ। এটা যৌথ বাহিনীর উদ্যোগে
পাকিস্তানিদের ওই এলাকায় প্রতিরোধ করার জন্য এই বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথ বাহিনীর উদ্যোগে তারা হচ্ছে এটা এই ওয়ার স্ট্র্যাটেজি হচ্ছে এটা তারা নিছিল হচ্ছে এই তোমার মুক্তি বাহিনীরা। কারা? মুক্তি বাহিনীরা। এবং তখন তো মুক্তি ফৌজ ছিল, তখন অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ তখন এই যেদিন এটা কবে নিছে 4 এপ্রিল, এবং সেদিনই কিন্তু মুক্তি ফৌজ গঠন হয়েছিল। সেদিনই কি হয়েছে? সেদিনই মুক্তি ফৌজ গঠন করছে। আর মুক্তি ফৌজ কে গঠন করেন? ওসমানী। কোথায় করছে? সিলেটে। ওসমানীর বাসাও কিন্তু সিলেটে, ঠিক আছে? ওসমানী কিন্তু হচ্ছে এটা করছে, মুক্তি ফৌজ গঠন করছে 4 এপ্রিল 1971। আর এই মুক্তি ফৌজকে মুক্তি বাহিনী কবে নামকরণ করা হয়েছে? 11 এপ্রিল। আর এটা আনুষ্ঠানিকভাবে 11 জুলাই। আনুষ্ঠানিকভাবে কবে? 11 জুলাই করা হয়েছিল। এটা 11 এপ্রিল থাকলে 11 এপ্রিল দিতে পারো, বাট যদি আনুষ্ঠানিকভাবে কথাটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই 11 জুলাই দিবা, ঠিক আছে? 11 জুলাই এটাকে নাম কি করছে? পরিবর্তন করে মুক্তি বাহিনী করছে। তবে অপশনে যাই থাকুক 11 জুলাই দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 11 জুলাইটা বেশি দিতে পারো। তাইলে আগে নাম ছিল 4 এপ্রিল যখন গঠন করছে, কে গঠন করছে? ওসমানী। নাম ছিল মুক্তি ফৌজ। সেটা 11 এপ্রিলে প্রথম করে এবং আনুষ্ঠানিকভাবে 11 জুলাই সেটা নাম হয় মুক্তি বাহিনী, ঠিক আছে? এবং তোমার হচ্ছে ওয়ার স্ট্র্যাটেজি এটা তৎকালীন সিলেটে, বর্তমান হবিগঞ্জ। আর এটা মুক্তি বাহিনী উদ্যোগ নিছিল, তবে বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথ বাহিনীর উদ্যোগে হয়েছিল, ঠিক আছে? ওকে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার বান্ধবী ক্লাসে আমাকে ট্যাগ দেয় নাই, এর থেকে বেশি কষ্ট আর কি হতে পারে? কে এস নাইম। আচ্ছা, এই যে দেখো তোমার একটা বন্ধু আইসা বলতেছে কত কষ্ট, এই যে আমার ক্লাসটা হচ্ছে তোমাকে তাদেরকে ট্যাগ দেওয়া হয় না, এই জন্য কষ্ট পাচ্ছে। যাই হোক, এখন থেকে তোমরা সবাই ট্যাগ দিবা, মানে হচ্ছে মেনশন দিবা। কি করবা? ক্লাসে মেনশন দিবা। তুমি যদি আজকে তোমার বন্ধুকে মেনশন দাও, তার পরের দিন কিন্তু সেও তোমাকে মেনশন দিবে। মেনশন না দিলে কিন্তু সে মনে রাখবে এই যে সে কষ্ট পাইছে, নাইম কষ্ট পাইছে, সে কিন্তু পরবর্তীতে আর তার বান্ধবীকে মেনশন দিবে না, ঠিক আছে? সো এই জন্য তোমরা কি করবা? নিজে পড়াশোনা করবা, এটা তো ভালো কাজ, ভালো কাজ ছড়াই দিবা, ঠিক আছে? ভালো কাজ বেশি বেশি ছড়াই দিতে হয়। তো আমি যেমন তোমাদের জন্য বিনামূল্যে ফ্রিতে ক্লাস নিচ্ছি, তোমরাও কি করতে পারো? একটা শেয়ার দিয়ে ভাইয়ার ক্লাসটা আরো ছড়াই দিতে পারো। ওকে, আচ্ছা, এটা ডান। ডান বুঝতে পারলে ডান লিখো। এখানে আর কোনো কিছু বুঝতে বাকি আছে? বুঝতে পারলে ডান লিখো সবাই। আমরা 7 নাম্বার কোশ্চেনটা শেষ করলাম, সবাই একটু ডান লিখো বুঝতে পারলে। আচ্ছা, ঠিক আছে, তারপরের কোশ্চেনটা আমরা দেখি। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন, দেখো খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? চট্টগ্রাম, খুলনা, ঢাকা, বরিশাল। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং আমি আশা করি এটা সবাই পারবে। ওকে, এটা সবাই পারবে আমি আশা করি। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? চট্টগ্রাম, খুলনা, ঢাকা, বরিশাল। দেখি এটা কে কে পারে। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন কোন শহরে সক্রিয় ছিল? সবাই। ক্র্যাক প্লাটুন, এরকম কিন্তু মুক্তিযুদ্ধের সময় আরো কয়েকটা প্লাটুন ছিল, যেমন মুজিব বাহিনী ছিল, তারপর হচ্ছে তোমার এই যে কি বলে আমরা মাত্র দেখলাম ক্র্যাক প্লাটুন, তারপর হচ্ছে তোমার হেমায়েত বাহিনী, তারপর হচ্ছে কাদেরিয়া বাহিনী, অনেকগুলা বাহিনী ছিল। তার মধ্যে আবার তোমার হচ্ছে কিছু ছাত্রছাত্রীদের নিয়ে ছিল, মুক্তি বাহিনী ছিল, মুক্তি ফোর্স ছিল। এমন মুক্তিযুদ্ধের সময় মানে একটা তো আমরা জানি যে যারা একদম লিগ্যাল সেনাবাহিনী বা হচ্ছে তোমার যারা হচ্ছে একদম আর্ম ফোর্সেস, এছাড়া এর বাহিরেও কিন্তু অনেক ছাত্র জনতা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ কিন্তু এক হয়ে বিভিন্ন বাহিনী গঠন করছিল। সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? তো এই জন্য এগুলো আমাদের একটু পড়তে হবে। মুক্তি ফৌজ তো আমরা অলরেডি জানলাম। তারপর হচ্ছে কি বলে মুক্তি বাহিনীও ছিল, এবং হচ্ছে তোমরা যেটা মুক্তি ফৌজ থেকেই পরবর্তীতে মুক্তি বাহিনী হয়। হ্যাঁ, ক্র্যাক প্লাটুনটা দেখো সবাই, ক্র্যাক প্লাটুন। ওকে, আচ্ছা আচ্ছা, মুক্তা খাতুন ধন্যবাদ। মায়াবতী বলছে সি ঢাকা, কে এস নাইম বলছে ঢাকা, নাফিসা উলফাত বলছে। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা কি হবে? ক্র্যাক প্লাটুন এটা হচ্ছে ঢাকায় ছিল, এবং ঢাকাটা কয় নাম্বার সেক্টরে ছিল? ঢাকাটা হচ্ছে 2 নাম্বার সেক্টরে ছিল, এটা মাথায় রাখবা, 2 নাম্বার সেক্টরে ছিল। ক্র্যাক প্লাটুন এটা গঠন করেন কারা? গঠন করেন মনে রাখবা এই 2 নম্বরে যারা হচ্ছে এটার যারা হচ্ছে কি ছিল? কমান্ডার ছিল, যেমন তোমার খালেদ মোশাররফ। 2 নম্বরের খালেদ মোশাররফ এবং হচ্ছে এটিএম হায়দার।
অ্যান্ড এটিএম হায়দার, তারা হচ্ছে এটা গঠন করে। এবং এখানে এখানে আসলে কারা ছিল, এখানে ছিল শহীদ রুমি, শহীদ রুমি, জাহানারা ইমামের সন্তান শহীদ রুমি, তারপরে আজম খান, আজম খান ছিল, তারপরে হচ্ছে আরো কিছু ছিল লোক। তারপরে হচ্ছে এরা কিভাবে হচ্ছে অনুষ্ঠানটা চালাইতো, হিট অ্যান্ড রান পদ্ধতি, হিট অ্যান্ড রান পদ্ধতি। তারা মনে করো পাকিস্তানি সৈন্যরা যেখানে মনে করো একটা তোমার হচ্ছে একটা ইয়ে করছে, একটা তাবু, মনে করো যে তাবু, কোথাও একটা তাবু করছে, সেখানে তারা কি করতো, সেখানে তারা হচ্ছে কোনো বোম বা কিছু একটা নিয়ে সেখানে ছুড়ে ফেলতো এবং তারা সেখান থেকে দৌড় দিত। এটাই হচ্ছে হিট অ্যান্ড রান পদ্ধতি। এই পদ্ধতিতে তারা হচ্ছে যুদ্ধ করতো। এটা হচ্ছে ক্র্যাক প্লাটুন। ঠিক আছে, এটা কি ক্র্যাক প্লাটুন। যেমন শহীদ রুমি, আজম খান, তারপর হচ্ছে বদলুল, হ্যাঁ, এরা এরা হচ্ছে এই জায়গায় করছে, বদিউল আলম, তারা হচ্ছে এই জায়গায় এইভাবে এই যুদ্ধটা করছে। এবং তারা হচ্ছে 2 নম্বর সেক্টরে এই ক্র্যাক প্লাটুন, এটা মেনলি হচ্ছে ছাত্র টাত্র নিয়ে, তারপর গায়ক, যেমন এই যে আজম খান গায়ক, তারপর বিভিন্ন ডাক্তার, সবাই মিলে হচ্ছে এটা করছিল। মানে ঢাকার যারা একটু মোটামুটি জিনিয়াস, যারা মোটামুটি খুবই নাম করা, তারা হচ্ছে ক্র্যাক প্লাটুনটা গঠন করছিল। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকায় 2 নম্বর সেক্টরে ক্র্যাক প্লাটুন। তারপরে আমাদেরকে জানতে হবে আরো কিছু আঞ্চলিক, যেমন হেমায়েত বাহিনী, হেমায়েত হেমায়েত বাহিনী, তারপরে কাদেরিয়া বাহিনী, কাদেরিয়া বাহিনী, তারপর হচ্ছে জিয়া বাহিনী, জিয়া জিয়া বাহিনী। এগুলা কোথায় বলতে পারবা? এগুলো কোথায়? হেমায়েত বাহিনী, এগুলাতে কিন্তু অনেক, এগুলো হচ্ছে ওই এলাকা ভিত্তিক আঞ্চলিক যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলা। যেমন হেমায়েত বাহিনী হচ্ছে তোমার ফরিদপুর, এটা না পড়লে অত হবে, অত গুরুত্বপূর্ণ না। হেমায়েত বাহিনী হচ্ছে ফরিদপুর, বাট এটা পড়তে হবে, এটা হচ্ছে টাঙ্গাইল। কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, আর জিয়া বাহিনী হচ্ছে সুন্দরবন, জিয়া বাহিনী হচ্ছে সুন্দরবন। এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? হ্যাঁ, জাহানারা ইমামের নামে হল আছে, রাইট। ওকে, আচ্ছা, KS9 তুমি থাকো, আমি তারপরে তোমাকে দেখাচ্ছি সেক্টর কোন জায়গায় কি কি আছে, সেটা আমি একটু পরে খুব সুন্দরভাবে দেখাই দিব, কোনো প্যারা নাই। ঠিক আছে, ওকে, চলো তারপরের কোশ্চেনটা আমরা দেখি। 9 নম্বর কোশ্চেনটা, মুক্তিযুদ্ধের সময় ঢাকা। আচ্ছা, এই যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা, এটা আমি মাত্রই বলছি 2 নাম্বার। এখন আমি যদি তোমাদেরকে বলি কোনটা বলি, ধরো বললাম হচ্ছে তোমাদেরকে চট্টগ্রাম, বললাম যে চট্টগ্রাম, চট্টগ্রাম কোন সেক্টরের অন্তর্ভুক্ত? আচ্ছা, তোমরা বলো তো, চট্টগ্রাম কোন সেক্টরের অন্তর্ভুক্ত, চট্টগ্রাম শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত বলো। তারপরে আমি এটা বিস্তারিত তোমাদের দেখাই দিচ্ছি কোন সেক্টরে কি কি আছে। সবাই একটু আনসার দাও, চট্টগ্রাম সেক্টর কোন কোন কোথায় কোথায় অন্তর্ভুক্ত ছিল দেখিব, বলো তো। তারপরে আমি তোমাদের এমন একটা জিনিস দেখাই দিব, তোমরা ইজিলি মনে রাখতে পারবা। সবাই অ্যান্সার করো। ওকে, KS9 বলছে 1 নাম্বার। আচ্ছা, তারপর আর কেউ আছে? ওকে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, একজন বলছে এ। আচ্ছা, এবার দেখো কোনটা কোথায় পড়ে, আমি জাস্ট একটা ম্যাপ দেখাবো, ম্যাপ দেখলেই হবে। এই যে দেখো, প্রথমেই হচ্ছে আমি একটা বাংলাদেশের ম্যাপ আঁকবো, খুব বাজে একটা ম্যাপ আঁকছি। এ হচ্ছে বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে। তো এই যে ম্যাপটা, এই ম্যাপে এখন আমরা দেখব কোথায় কোনটা আছে, কোথায় কোনগুলো আছে। যেমন এই যে দেখো, এইখানে হচ্ছে আমাদের 1 নাম্বার সেক্টর। এখানে কি কি আছে? এইখানে হচ্ছে তোমার আছে যেমন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, তারপরে আছে হচ্ছে ফেনী পর্যন্ত। কি আছে? ফেনী পর্যন্ত, মনে রাখবা, এটা হচ্ছে ফেনী পর্যন্ত 1 নাম্বার সেক্টর। 2 নাম্বার সেক্টরে এই যে দেখো, 2 নাম্বার সেক্টরটা, 2 নাম্বার সেক্টরটা যদি আমরা এইভাবে এইভাবে ধরি, ধরো এইভাবে ধরো 2 নাম্বার সেক্টর। 2 নাম্বার সেক্টরে কি আছে? 2 নাম্বার সেক্টরে আছে হচ্ছে তোমার
আর ঢাকা আছে, তারপরে কুমিল্লা, নোয়াখালী, এগুলো হচ্ছে 2 নম্বর সেক্টরে। ঠিক আছে, তারপরে আমরা চাইলে এই 3 নম্বর সেক্টরটা এভাবে ধরতে পারি। 3 নম্বর সেক্টরে আছে হচ্ছে তোমার ঢাকার কিছু অংশ, তারপরে কিশোরগঞ্জ আছে, তারপরে হচ্ছে তোমার সিলেটের কিয়দংশ আছে, সিলেটের কিছু অংশ আছে, সিলেটের কিছু অংশ আছে। তারপর এই যে সিলেটটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, এইভাবে 4 আর 5। ঠিক আছে, 4 আর 5 এভাবে সিলেটকে ভাগ করা হয়েছে। সিলেটের পূর্বাংশ এই তোমার হচ্ছে এই কিশোরগঞ্জ, এখানে কিন্তু কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে সিলেটের পশ্চিমাংশ, তারপর এই যে তোমার হচ্ছে রংপুর, এই রংপুরকে হচ্ছে 6 নাম্বার ধরা হয়েছে, রংপুর বিভাগ, তারপরে এই যে 7 নাম্বার কি, রাজশাহী, 7 নাম্বার হচ্ছে রাজশাহী। তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে খুলনা, সুন্দরবন এগুলা। তারপর 9 নাম্বার, এটাকে আরো এইদিকে আমি দিয়ে দিই, 9 নাম্বার হচ্ছে তোমার বরিশাল। ঠিক আছে, আর 10 নাম্বার হচ্ছে এই যে দেখো বে অফ বেঙ্গল। আর 11 নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার ময়মনসিংহ এবং টাঙ্গাইল, এই জায়গাটা হচ্ছে 11 নাম্বার। এবার দেখো তোমরা বুঝতে পারছো কিনা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার বলো বুঝতে পারছো কিনা, দেখো কত ইজি না, প্যারা আছে কোনো? চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের মধ্যে পার্থক্য কি? দেখো চট্টগ্রাম হচ্ছে একটা বিভাগ, আবার চট্টগ্রাম একটা জেলা, কিন্তু পার্বত্য চট্টগ্রাম তোমার হচ্ছে পার্বত্য মানে যেখানে পাহাড়গুলো আছে, বিশেষ করে একদম পাহাড়গুলা, এই পার্বত্য চট্টগ্রামকে আমি এইভাবে পড়াই, এটাকে আমি হচ্ছে এইভাবে পড়াই, সেটা হচ্ছে খাবার। কি বলি? খাবার মানে কি? খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এই 3টাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। মনে রাখবা এই 3টা জেলাকে শুধু পার্বত্য চট্টগ্রাম বলা হয়। ঠিক আছে, মানে চট্টগ্রামের এই 3টা জেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এগুলা পাহাড়ে ঘেরা, তো অনেক বেশি পাহাড়, পার্বত্য এরিয়া, এই জন্য 3 নম্বরে তো কোনো সিলেটের অংশ নেই, কিছু আছে। আমি একটা বইতে দেখছি কিছু কিয়দ অংশ আছে, বিশেষ করে এখানে তোমার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার অংশ আছে, কুমিল্লার কিছু অংশ, মানে এটা তো আগে যখন তোমার এগুলা ভাগ করা হয় নাই, দ্যাট মিনস এগুলা যখন একবারে ভাগ করা হয় নাই তখন, বাট এই তোমার হচ্ছে এখানে ঢাকারও কিছু অংশ আছে। এই যে 3 নাম্বার যে জায়গাটা, এখানে ঢাকার কিছু অংশ আছে, সিলেটের কিছু অংশ আছে, খুব বেশি না, কিছু অংশ আছে, এবং হচ্ছে তোমার মানে বর্তমান যেটা সিলেটে পড়ছে, হ্যাঁ সিলেটের, তারপরে হচ্ছে তোমার এখানে আবার হচ্ছে কুমিল্লার কিছু অংশ আছে, বিশেষ করে কিশোরগঞ্জ এগুলা মিলাই আছে। ঠিক আছে, মানে এটা একবারে আসবে না, মেনলি কিশোরগঞ্জ, তারপর ঢাকার কিয়দ অংশ, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার, কুমিল্লার কিছু অংশ, এরকম মিলাই জিলা। বাট তোমার 2 নাম্বারটা হচ্ছে পুরোপুরি ঢাকা। যদি কখনো পরীক্ষা আসে ঢাকা কোন সেক্টরে, তাহলে কিন্তু সেটা 2 নাম্বারই হবে। ঠিক আছে, যদি বলে ঢাকা কোন সেক্টরে, তাহলে কিন্তু 2 সেক্টরই হবে। বুঝতে পারছো? এটা যখন হচ্ছে একবারে, তখন তো আর জেলা ছিল না, তাই না? আর এটাকে বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, আর সাবসেক্টর ছিল 64টা। সাবসেক্টর কয়টা ছিল? 64টা ছিল। ওকে, ওকে, তারপর আসো, সিলেটের কিছু অংশ বলতে ওই যে তোমার টবিগঞ্জের হালকা কিছু অংশ পড়ছিল, হ্যাঁ ওইটাই। আচ্ছা, ওকে, আশা করি সবাই স্ক্রিনশট নিছো। এবার হচ্ছে আমরা তারপরে চলে যাচ্ছি, দেখো
মুক্তিযুদ্ধ সুন্দরবন। আচ্ছা, এইবার আমাকে তাহলে বলো যে সুন্দরবন কত নাম্বার সেক্টরের অধীনে ছিল, দেখি বলো সুন্দরবন কত নাম্বার সেক্টরের অংশ ছিল। এবার বলো সুন্দরবন কত নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এবার আশা করি এটা সবাই পারবা। হুম, মুক্তিযুদ্ধে কেএস নাইম বলছে এটা হবে 9 নাম্বার সেক্টর, রাইট। মুক্তিযুদ্ধে এটা হচ্ছে 9 নাম্বার সেক্টরের অংশ ছিল, 9 নাম্বার। মুক্তিযুদ্ধে সুন্দরবন কোন সেক্টরের অধীনে ছিল, 9 নাম্বার সেক্টরের অধীনে ছিল। ওকে, তারপরে আসো আমরা হচ্ছে 11 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, তোমরা যারা জাহাঙ্গীরনগর কোর্সে এখনো যারা এখনো মনে করছো ভাবছো যে আমি হচ্ছে কোনো জাহাঙ্গীরনগরের কোনো একটা কোর্সে ভর্তি হব, জাহাঙ্গীরনগরে পড়া তো নিজে নিজে আসলে পড়া যায় না, কারণ জাহাঙ্গীরনগরে তোমরা সবাই জানো কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জাহাঙ্গীরনগরের জন্য নিজে নিজে পড়ে বা তুলনামূলক যেগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়ি সেগুলো পড়ে আসলে পরীক্ষা দিলে খুব একটা লাভ হয় না। তো এই জন্য আমরা জাহাঙ্গীরনগরের ক্র্যাশ কোর্সটা নিয়ে আসছি। এটা হচ্ছে বাংলায় 20টা ক্লাস, ইংলিশে 20টা ক্লাস, জিকের জন্য আছে 30টা, তোমার বি ইউনিট এবং সি ইউনিটের জন্য বেসিক এবং হচ্ছে সাবজেক্টিভ, দেন হচ্ছে জেনারেল ম্যাথে আছে 12টা, আইকিউতে হচ্ছে 12টা সাবজেক্ট, মানে ইন টোটাল একটা ফুল অ্যান্ড কি বলে সেরা একটা কোর্স হতে যাচ্ছে। যারা এখনো ভর্তি হও নাই তারা চাইলে মাত্র 3500 টাকা দিয়ে এটাতে ভর্তি হতে পারো, জাহাঙ্গীরনগরে যাদের পড়ার অনেক বেশি ইচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আসো, ক্ষুদ্র নিগোষ্ঠী জনসমাজ থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম মুক্তিযোদ্ধা কে ছিলেন? অরূপ মার্মা, জিলজং মার্মা, সুকান্ত মার্মা, ইউকে চিং মার্মা, কে ছিল বলো দেখি, এটা কে কে পারবে। ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে যেহেতু এখন অনেক কথা আছে, তোমরা প্রায় এই ধরনের কোশ্চেন একটা পাও যে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে কে কে হচ্ছে এই ইয়ে করছে। এবং এই কোশ্চেন আমার কেন জানি মনে হচ্ছে এবার ঢাকা ইউনিভার্সিটিতে আসবে। ঠিক আছে, কারণ এটার পিছনে কিছু রিজন আছে। তোমরা বর্তমানে দেখবা যে ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, আদিবাসী এটা সেটা নিয়ে। সো তোমরা এটা একটু দেখতে পারো, এটা একটু দেখতে পারো। সেতু চৌধুরী বলছে 11 ডি। সেক্টরের সদর দপ্তর কি পড়া লাগবে? না, সেক্টরের সদর দপ্তর পরীক্ষা আসে না, সেক্টরের সদর দপ্তর পরীক্ষা আসে না, খুব কম। ওকে, তারপরে সবাই সবাই অ্যান্সার করো। আচ্ছা, হ্যাঁ, তো তোমরা যেহেতু দিছো এটা হচ্ছে ইউকে চিং মার্মা। হ্যাঁ, ইউকে চিং মার্মা, এবং তিনি কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করছে? তিনি 6 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে, 6 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে। 6 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে। ওকে, ইউকে চিং মার্মা। এবং তোমরা জানো যে বর্তমানে হচ্ছে টোটাল কয়টা উপাধি আছে? বীর শ্রেষ্ঠ, সবচেয়ে সর্বোচ্চ উপাধি বীর শ্রেষ্ঠ, এটা একটু জানতে হবে। বীর শ্রেষ্ঠ, তারপর হচ্ছে বীর শ্রেষ্ঠের পরে হচ্ছে বীর উত্তম, বীর উত্তম, বীর বিক্রম, বীর বীর বিক্রম, বীর বিক্রম, তারপর হচ্ছে বীর প্রতীক, বীর প্রতীক। ঠিক আছে, বীর শ্রেষ্ঠ আছে 7 জন, বীর উত্তম হচ্ছে 67 জন, তারপরে বীর বিক্রম হচ্ছে 174 জন, আর বীর প্রতীক হচ্ছে 424 জন। ঠিক আছে, 672 জন। আগে ছিল 676 জন, পরবর্তীতে 4 জনকে বাদ দেওয়া হয়। আর এই যে তোমার হচ্ছে ইউকে চিং মার্মা, তিনি কিন্তু বীর বিক্রম, তিনি কিন্তু একজন বীর বিক্রম। ঠিক আছে, তাহলে 1973 সালে যে অধ্যাদেশ, সেই 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী ছিল হচ্ছে 676 জন। ছিল কয়জন? 676 জন। পরবর্তীতে 676 জনকে 4 জন বাদ দেওয়া হয়, বর্তমানে 672 আছে। যদি প্রশ্নটা হয় 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী বা 1973 সাল অনুযায়ী মোট মুক্তিযোদ্ধা মানে হচ্ছে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কত, তাহলে কিন্তু 676 হবে। আর যদি বলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কত, তাহলে কিন্তু 672 হবে। বিষয়টা ভালো করে বুঝতে হবে। এর মধ্যে সর্বোচ্চ পদ হচ্ছে বীর শ্রেষ্ঠ, যেখানে 7 জন আমরা জানি, তারপরে বীর উত্তম 67, বীর বিক্রম 174, তারপরে বীর প্রতীক সর্বশেষ হচ্ছে বীর প্রতীক। বীর প্রতীক কতজন? বীর প্রতীক হচ্ছে 424 জন, বীর প্রতীক হচ্ছে 424 জন, 672।
এর মধ্যে এখানে আগে ছিল 68, এখানে 175 ছিল, আর এখানে 426 ছিল। এখানে একজন কমছে, এখানে একজন কমছে, এখানে দুইজন কমছে। এটা হচ্ছে 1973 অনুযায়ী, 1973 অনুযায়ী। আর এটা হচ্ছে এই 2000 তোমার হচ্ছে পরবর্তীতে যেটা করা হয়েছে 2022-এ মেবি। বুঝতে পারছো? তাহলে একমাত্র যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবদারি কে ছিল? ইউকে চিং মার্মা। ওকে, আমরা হচ্ছে লাস্ট একটা কোশ্চেন সলভ করব। হ্যাঁ, লাস্ট একটা কোশ্চেন আমরা সলভ করব। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের সহায়তায় ভূমিকা অবিস্মরণীয় ছিল? মুক্তিযুদ্ধের কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল? আকাশবাণী, রেডিও ফুর্তি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, রেডিও আমার। একদম আমাদের লাস্ট কোশ্চেন, সো সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমাদের আজকের জন্য একদম লাস্ট কোশ্চেন, সবাই অ্যান্সার করে ফেলো সবাই। কোনটা ছিল? ওকে, সবাই সবাই অ্যান্সার করো, লাস্ট কোশ্চেন, সবাই অ্যান্সার করো। সাবিহা বলছে 12-এর গ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তানিশা ইবনাথ বলছে 12-এর এ আকাশবাণী, মায়াবতী বলছে গ হুমায়রা বিবা মাইশা। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল? এখানে বাকিগুলোর ভূমিকা ছিল, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ঠিক আছে, এটা গঠিত হয় কবে? 26 মার্চ 1971। এটা হচ্ছে গঠিত হয় কোথায়? চট্টগ্রামের কালুরঘাট। চট্টগ্রামের কালুরঘাট, চট্টগ্রামের কালুরঘাটে হয়। এবং হচ্ছে তোমার এখান থেকে কিন্তু সবার প্রথম হচ্ছে জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিছিল এখান থেকে। জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দেয়, স্বাধীনতার ঘোষণা দেন এখান থেকেই। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এটা এখান থেকে হচ্ছে কয়েকটা জিনিস আসে, চরমপত্র এবং হচ্ছে তোমার জল্লাদের দরবারে। এই দুইটা অনুষ্ঠান ছিল খুবই ফেমাস। জল্লাদের দরবারে খুবই ফেমাস ছিল। এই এই হচ্ছে তোমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র, এটা এম আর আক্তার মুকুল পড়তো, এম আর আক্তার মুকুল। তিনি হচ্ছেন এই চরমপত্র পত্রিকাটা পাঠ করতেন, চরমপত্রটা পাঠ করতেন। আর জল্লাদের দরবারে ইয়াহিয়া খানকে কেল্লা ফতে আলী খান বলা হতো। কেল্লা ফতে আলী খান কাকে বলা হতো? ইয়াহিয়া খানকে, ছদ্মনাম ছিল। ঠিক আছে, জল্লাদের দরবারে এই দুইটা অনুষ্ঠান এখান থেকে প্রকাশিত হইতো। এবং এটা হচ্ছে পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম করা হয়েছিল কবে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম করা হয়েছিল 6 ডিসেম্বর 1971। 6 ডিসেম্বর 1971। এটাও তোমার পরবর্তীতে কলকাতা চলে যায়, আগরতলা, তারপরে কলকাতা যায়। পরে হচ্ছে যখন মানে এটা যখন হচ্ছে এটা ভেঙে দেয়, এটা কিন্তু হচ্ছে পাকিস্তানিরা ভেঙে দেয়, পরে এটা কলকাতা আগরতলা যায় এবং 22 ডিসেম্বর ফিরে আসে বাংলাদেশে। 22 ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশে ফিরে আসে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটা প্রতিষ্ঠিত হয় 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাটে। আর এখান থেকে জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। চরমপত্র এবং জল্লাদের দরবারে এই দুইটা খুবই মানে হচ্ছে খুবই ফেমাস অনুষ্ঠান। চরমপত্র হচ্ছে পাঠ করতেন এম আর আক্তার মুকুল, আর জল্লাদের দরবারে হচ্ছে কেল্লা ফতে আলী খান নামে হচ্ছে ইয়াহিয়া খানের নামে এটা প্রচার করা হইতো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার ক্লাসে কোনো কিছু কনফিউজড আছে কিনা সেটা তোমরা আমাকে জানাইতে পারো, এবং হচ্ছে যদি ক্লাসটা ভালো লাগে তাও জানাইতে পারো। এবং আগামী ক্লাসে আমরা কি পড়বো সেটা একটু আমরা দেখি। হ্যাঁ, আগামী ক্লাসে হচ্ছে আমরা কি পড়বো।
ওকে, আমাদের তো মুক্তিযুদ্ধ মোটামুটি হইল। তারপরে আমরা পড়বো সংবিধান। আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে এক নজরে সংবিধান। কত 232 পেজ থেকে 232 পেজ থেকে 200 আচ্ছা 258 পেজ পর্যন্ত 232 থেকে 258। আগামীকালের পড়া হচ্ছে 232 থেকে 258 পেজ। ঠিক আছে, আগামী ক্লাসের পড়া 232 থেকে 258 পেজের পড়া। ওকে, 232 থেকে, হ্যাঁ কালকে পড়া দিব, কালকে ক্লাস হবে কি হবে না এখনো শিওর না, বাট হবে ইনশাল্লাহ। আগামী দিন হচ্ছে পড়া হবে, এটা হচ্ছে 232 থেকে 258 পেজ। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমরা আগামী দিন হচ্ছে ক্লাসটা করব, এবং এই 232 থেকে 258 পর্যন্ত সংবিধান তোমরা পড়ে রাখবা, একবার রিভাইজ দিবা, আমি সেখান থেকে হচ্ছে ক্লাস নিব, এমসিকিউ সলভ দিব 232 থেকে 258 পর্যন্ত। ঠিক আছে, সো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।